সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যান্থনি মাসকারেনাসের দ্য রেপ অফ বাংলাদেশ এই বইটি থেকে কিছু বিষয়বস্তু জানার চেষ্টা করব। আমাদের মুক্তিযুদ্ধ রিলেটেড যত বই লেখা হয়েছে বা যে সকল লেখক যে বিভিন্ন বইটি লিখেছেন এখন পর্যন্ত, সেই সকল বইয়ের অনেক বই নিয়ে মানে বেশি সংখ্যক বা উল্লেখযোগ্য সংখ্যক বই বা সেই সকল লেখকদের ভূমিকা নিয়ে আসলে প্রশ্ন থেকে যায়। কারণ দেখা গেছে যে তারা হয়তো কোনো ক্ষমতাসীন গোষ্ঠীকে পোট্রে করার চেষ্টা করেছেন বা তাদের লেখাটা আসলে কোনো নির্দিষ্ট দিকে ঝুঁকে গিয়েছে। এর ফল হয়েছে কি আমাদের যে নিরপেক্ষ বা নিরেট সত্যর যে জায়গাটা মুক্তিযুদ্ধ রিলেটেড ঘটনাবলী নিয়ে, সেই বিষয়গুলো আমরা আসলে পাই নাই। সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে বা যত লেখা পড়েছি সেই জায়গাটা থেকে এই বইটা বা এই অ্যান্থনি মাসকারেনাসের লেখাটা অনেকটা দূরে। উনি আসলে নিরপেক্ষভাবে সঠিক তথ্যটা আসলে তুলে ধরার চেষ্টা করেছেন। অ্যান্থনি মাসকারেনাস তার এই বইয়ে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের প্রধান তিনটা কারণ দেখিয়েছেন। প্রথম কারণটি দেখিয়েছেন অংশীদারিত্বহীনতা, পরেরটা ভাষা সমস্যা এবং পরেরটা হচ্ছে ইসলাম। এখন এই বিষয়গুলোর যদি এক্সপ্লেনেশনের দিকে যাই তাহলে বিষয়গুলো কেমন আসে দেখেন। অংশীদারিত্বহীনতা বলতে আসলে কি বোঝাইছেন উনি? যে আমরা 1970 সালের যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আমরা জয়লাভ করলাম গণতান্ত্রিক উপায়ে। তারপরে আমাদের যে শাসনের যে ক্ষমতায় যাওয়া, পাওয়ারে যাওয়ার যে রাইট, সেই রাইটটা থেকে তারা আমাদের বঞ্চিত করলো। মানে আমরা দেশের নাগরিক হয়ে মানে তারা আমাদের ওই জায়গাটা থেকে মূল্যায়নই করলো না, যে আমাদের যে হিস্সা ন্যায্য সেই হিস্সাটাই তারা দিল না। এর পরবর্তীতে যদি আমরা দেখি প্রশাসনিক ক্ষেত্রে মাত্র 36%, মানে 100 জনের ভিতরে 36 জন হচ্ছে বাঙালি থাকবে, এর উপরে কখনো করা হয় নাই। এরপরে সামরিক ক্ষেত্রে যদি দেখেন 1970 সাল পর্যন্ত বলা হয়, এই বই বলা হয়েছে যে একদম উচ্চ পদস্থ যে কর্মকর্তাগুলো ছিল সেখানে সেনাবাহিনীতে মাত্র একজন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন বাঙালি এবং নৌবাহিনীতে কেউ ছিল না। পাশাপাশি হচ্ছে সেই সময়ের যে হাই যে পোস্টগুলো ছিল রাষ্ট্রের, সেখানে কোনো বাঙালিকে পোস্টেড করা হইতো না। এই জায়গাগুলো যখন ক্লাস আরম্ভ হলো তখন পাকিস্তানের সাথে আমাদের একটা রকমের সংঘর্ষের সূত্রপাত শুরু হলো। অ্যান্থনি মাসকারেনাস দ্বিতীয় যে সংঘাতের কারণটা দেখিয়েছেন সেটা হলো ভাষার সমস্যা। দেখেন, এটা একটা মেজর সমস্যা ছিল সংঘাতের, এবং যখন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা এই ঘোষণাটা মোহাম্মদ আলী জিন্নাহ দিলেন, তখন বাস্তবতার আসলে কি ছিল? তখন পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে মোট জনসংখ্যার মাত্র 10% হচ্ছে কথা বলতো উর্দু ভাষায়। এখন একটা স্টেটের মাত্র 10% জনগণ যে ভাষায় কথা বলে, সেই ভাষাটাকে উর্দু ভাষা করাটা আসলে একটা ইলিগাল একটা বিষয় ছিল, এবং যেটার কারণে ওদের সাথে আমাদের একটা সংঘাত শুরু হয়। এবং যখন আমরা দাবি করলাম যে বাংলাকেও রাষ্ট্রভাষা করতে হবে, তখন কি হলো দেখেন। তখন ওরা যে যুক্তিটা দিল সেটা হলো যে বাংলা ভাষায় যারা কথা বলে তার উল্লেখযোগ্য একটা সংখ্যক লোক ছিল হচ্ছে হিন্দু। মানে ওরা বললো যে এই বাংলা ভাষা এটা হচ্ছে একটা হিন্দুদের ভাষা, এটাকে রাষ্ট্রভাষা করা যাবে না। এটার ফলে ওদের সাথে আমাদের একটা সংঘাত শুরু হয়। এবং তৃতীয় যে কারণটা দেখানো হয়েছে এই বই অ্যান্থনি মাসকারেনাসের, সেটা হলো যে ইসলাম মানে ধর্মের নিয়ে যে সংঘাতটা, সেটা কিরকম দেখেন। যদি ভাষার ব্যাপারটার দিকেও আসেন, তখন ওরা যে দাবিটা করছিল যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, কিন্তু ওরা একই সাথে বলছিল যে আমাদের যে তখনকার যে পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান মিলে, তখন এরা ইসলাম বেসড হবে, মানে ইসলামের নিয়ম নীতি অনুসারে এই রাষ্ট্রগুলো পরিচালিত হবে। কিন্তু ওই জায়গাটা থেকে যদি চিন্তা ভাবনা করা হয়, তখন কিন্তু আসলে যে ভাষার বিষয়টা সেটা কিন্তু কখনো উর্দু রাষ্ট্রভাষা হয় না। কারণ ইসলামের ভাষাটা কি? কোরআনের ভাষা হচ্ছে আরবি। যদি ভাষা ধরতেই হয় তখন সেই ভাষাটা হওয়ার কথা ছিল আরবি ভাষা রাষ্ট্রভাষা হিসেবে। এর পরবর্তীতে যে বিষয়টা বলছেন লেখক, সেটা হলো যে ইসলামের যে দোহাইটা দিয়েছিল যে ইসলামকে কেন্দ্র করে রাষ্ট্রগুলো পরিচালিত হবে পূর্ব পশ্চিম পাকিস্তান, এই বিষয়গুলো আসলে ধোপে একসময় টিকে দেয়। কারণটা কি দেখেন, ওরা আলটিমেটলি ইসলামের দোহাই দিয়ে ইসলামের অপব্যবহার করতে শুরু করতেছিল, ইসলামকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে শুরু করেছিল। এইখানে লেখক নিজের কিছু অভিজ্ঞতা আসলে শেয়ার করেছেন। সেই বিষয়গুলো কিরকম, যে সেই সময়ের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ ইসলামাবাদে শুক্রবারে মদের একদম অবাধ কেনা বেচা হইতো, যেখানে পূর্ব পাকিস্তানে ছিল কঠোরভাবে মানে একদম মোটামুটি নিষিদ্ধ টাইপের আর কি। যদি কেউ করতো খুব গোপনে বিষয়গুলো করতে হইতো। এর পাশাপাশি সেই সময় পশ্চিম পাকিস্তানের করাচি, লাহোরে যৌন আবেদনমূলক যে ছবিগুলো বা যে আলোকচিত্রগুলো সেইগুলো প্রদর্শন হইতো একদম অবাধে। কিন্তু ওর পরিপ্রেক্ষিতে যদি আমরা চিন্তা ভাবনা করি সেই সময়ের আবহাওয়াতে, তখনকার ঢাকা বা তখনকার চট্টগ্রামে এগুলো যদি কেউ করতো, সেইগুলো নিয়ে কঠোর সমালোচনা বা কঠোর রুদ্র একটা প্রতিবাদের মুখোমুখি হইতে হইতো। এখানে লেখক তার নির্বাচনী প্রচারণার একটা
অভিজ্ঞতা শেয়ার করেছেন। সেটা হলো যে 1970 সালে যে নির্বাচন, সেই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনি একটা সাক্ষাৎকার নেন এবং পশ্চিম পাকিস্তানের বিভিন্ন নেতারা আসলে সাক্ষাৎকার নেন। সেই সময়ে রমজানের ভিতরে রোজা থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে নির্বাচনী কার্যক্রম সেটা তিনি আসলে কন্টিনিউ করেছেন। কিন্তু এর পরিপ্রেক্ষিতে পশ্চিম পাকিস্তানের যে নেতাদের উনি রাওয়ালপিন্ডি বা করাচির যে নেতাদের উনি নিয়েছেন, ইন্টারভিউ নিয়েছেন, তাদের অনেকের সাথে রমজানের মধ্যে মদ্যপান করেছেন, দুপুরের একসাথে খানাপিনা করেছেন, যেটা আসলে ইসলামের যে দোহাই ছিল বা পশ্চিম পাকিস্তানিরা যে এইখানকার লোকজনদের কাফের বা ইসলাম ধর্মের অবমাননার যে বিষয়টা, যে সেইটার আসলে একটা উল্টো চিত্র আমরা আসলে দেখতে পাই। তো মোটামুটি ওদের সাথে যে আমাদের সংঘাতের যে জায়গা, এই সংঘাতের 3টা কারণ হচ্ছে লেখকের দেখিয়েছেন। এর বাইরে আমরা অর্থনৈতিক বৈষম্যের যদি আমরা সেই সময় যে পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাগুলো সেগুলোর দিকে তাকাই, আকাশ পাতাল একটা ব্যবধান ছিল পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে। এবং সব থেকে যে একটা গুরুত্বপূর্ণ সেক্টর শিক্ষাক্ষেত্রে সহ যে গবেষণা ক্ষেত্রগুলা বা আমাদের এখানে যে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা শিক্ষাক্ষেত্রে, সেগুলোর যে বাজেট ছিল, পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের সাথে আকাশ পাতাল একটা ব্যবধান আমরা লক্ষ্য করতে পারি। পশ্চিম পাকিস্তানিদের দ্বারা এত নির্যাতিত, এত অত্যাচারিত, এত বৈষম্যের শিকার হওয়ার পরে যখন আমরা স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ আরম্ভ করলাম, তখন এই পশ্চিম পাকিস্তানিরা বহির্বিশ্বের কাছে এই মুক্তিযুদ্ধটাকে কিভাবে তুলে ধরেছিল দেখেন। কতটা ডেসপিকেবল বাদাচ্চর টাইপের লোকজন হইলে এই ধরনের কাজবাজগুলো আসলে করতে পারে। দেখেন, লেখক এইখানে ওনার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন। এটা হলো কুমিল্লার লাকসামের ঘটনা। সেই সময় যেহেতু যুদ্ধ চলতেছিল, পুরো দেশে একটা থমথম একটা অবস্থা, নির্বিচারে গণহত্যা চলতেছে, এইটা যেন বহির্বিশ্বে প্রকাশিত না হইতে পারে, ওরা কি করছিল সেই সময়, যে কুমিল্লার লাকসামের স্টেশনের ঘটনা এটা, যে কুমিল্লার লাকসাম স্টেশন যেহেতু সকল ধরনের রেল যোগাযোগ বন্ধ ছিল, ওইখান থেকে কয়েকটা বগি রেল লাইনের উপরে টেনে নিয়ে আসছে এবং ওরা নিজেদেরই কয়েকজন সাংবাদিক বা ক্যামেরাম্যানকে নিয়ে আসছিল এবং ওইটা ক্যামেরা দিয়ে ভিডিও করছিল এবং ওইখানে যাতে কিছু লোকজনের উপস্থিতি থাকে, সেই ক্ষেত্রে শান্তি কমিটির লোকজন হচ্ছে ওদেরকে বিশেষভাবে সহায়তা করছিল, যাতে বহির্বিশ্ব জগৎ ওরা দেখাতে পারে যে এই যে যুদ্ধ বা এই যে বিষয়গুলো তেমন একটা সত্য ঘটনা না, সবকিছু স্বাভাবিকভাবেই চলতেছিল।